আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯:৩০টায় সমাবেশে যোগ দেন তিনি। সমাবেশে রাষ্ট্রীয় কুচকাওয়াজে অংশ নিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিকেলে মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় এখন বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষ। দর্শক, গাজীপুরের শফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি আছে আনসার একাডেমিতে আমাদের জানাবেন। সাদিয়া, ঠিক ৯:৩০ গাজীপুরের এই শফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি তার সঙ্গে সঙ্গে প্রবেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইতিমধ্যে আমরা ভেতর থেকে যে খবর পেয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমান এই আনসার ভিডিপি একাডেমিতে প্রবেশ করেই স্বাধীনতা যুদ্ধে ৬৭০ জন যে আনসার ভিডিপি যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপরই কিন্তু তিনি আনসার ভিডিপির যে কুচকাওয়াজ, রাষ্ট্রীয় কুচকাওয়াজ, সেই মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন এবং জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ তিনি উপভোগ করছেন, পরিদর্শন করছেন। এবং এর পরপরই প্রধানমন্ত্রী এখানে আনসার ভিডিপির আরও বিভিন্ন কার্যক্রম আছে, সেই কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন। পাশাপাশি এখানে তিনি আনসার ভিডিপিদের ২০ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটা আনসার ভিডিপিদের ৪৬তম সমাবেশ। প্রতি বছর একবার করে এই সমাবেশ হয়ে থাকে। আনসার ভিডিপিদের আইন শৃঙ্খলা রক্ষা এবং তাদের বীরত্বপূর্ণ অবদানের জন্য, তাদের স্বীকৃতি প্রদানের জন্য এই সমাবেশটা প্রতি বছর আনসার ভিডিপি করে থাকে। এই সমাবেশ শেষ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যাবেন গাজীপুরের টঙ্গীতে এবং সেখানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর সেখানে সুধী সমাবেশ রয়েছেন, সেই সুধী সমাবেশে তিনি অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। সাদিয়া, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে এসেছিলেন এবং তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ গাজীপুরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করবেন। সম্ভবত সেই উন্নয়নের কি কি পদক্ষেপ ইতিমধ্যে তিনি গ্রহণ করেছেন সেই বিষয়ে গাজীপুরবাসীকে তিনি বার্তা দিবেন। পাশাপাশি এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যেও হয়তোবা দলীয়ভাবে দলীয় চেয়ারম্যান হিসেবেও তিনি বার্তা দিয়ে দিতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে গাজীপুরে এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতৃবৃন্দর মধ্যে অনেক উচ্ছ্বাস এবং গাজীপুর জুড়ে একটা আমেজ ভাব আমরা দেখতে পেয়েছি এবং আমেজ ভাব আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আমরা যখন এই গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে আসছিলাম তখন কিন্তু গাজীপুরের মোড়ে মোড়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং তোরণ দেখছিলাম। তো সাদিয়া, এই ছিল আমার কাছে গাজীপুরের শফিপুরের আনসার ভিডিপি একাডেমি থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদে আমরা প্রধানমন্ত্রীর হালনাগাদ তথ্য আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ শামীম। রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এআই মামলা দেওয়ার প্রক্রিয়ায় রাস্তায় শৃঙ্খলা ফিরলেও বিভ্রান্তি তৈরি হয়েছে বাম লেনে যাওয়া নিয়ে। ট্রাফিক বিভাগের প্রধান আনিসুর রহমান বলেছেন, চলাচলের সময় বাম লেন আটকে প্রতিবন্ধকতা তৈরি না করতে। কিন্তু রাজধানীর অনেক সড়কে দেখা যায় সোজা লেনের সাথে বাম লেনেও লালবাতি জ্বলছে। এ কারণে চালকরা পড়ছেন বিভ্রান্তিতে, মামলার ভয়ে দাঁড়িয়ে যাচ্ছে বাম লেনে, তৈরি হচ্ছে যানজট। সড়কে এই ক্যামেরার ব্যবহার নিয়ে এআর বাদলের 2 পর্বের ধারাবাহিকের দেখুন শেষ পর্ব। রাজধানীর কারওয়ান বাজারের সার্কফোয়ারা সিগন্যালে বাংলা মোটর থেকে ফার্মগেট যাওয়ার পথে যারা বাম লেন ব্যবহার করে পান্থপথের দিকে যেতে চান তাদের সে সুযোগ নেই। মেইন সিগন্যালের সাথে তাদের থেমে থাকতে হয়, বাড়ে ভোগান্তি। ফার্মগেটগামী সিগন্যালের সাথে বাম লেনের পথ আগলে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ নিজেই।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সিগন্যালে দেখা যায় মেইন সিগন্যাল বাতির সাথে বাম লেনের সিগন্যালেও জ্বলছে লাল বাতি। এ কারণে অনেক চালক লাল বাতির ভয়ে বাম লেন বন্ধ করেই দাঁড়িয়ে থাকেন। ক্লিয়ার আছে কিন্তু এটা রেড বাতি জ্বলছে, বলছে এই মামলা, আমি যদি যাই না ভুল করি তাহলে আমার তো জরিমানা হলে তো আমার মালিক ছাড়বে না আমারে। এতে যানজট তৈরির পাশাপাশি ঘটে বাকবিতণ্ডা। লাল বাতি জ্বলছে তাই চালক থেমে গেছেন মামলার ভয়ে। বামে সিগন্যাল জ্বলে না তো, এআই ক্যামেরায় মামলা এই জন্য করাইছি। ডিএমপি ট্রাফিক বিভাগের সার্ভার রুমে দেখা যায় বামে মোড় নিতে যাওয়া লেনে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে মামলা দেওয়ার জন্য ফুটেজ পাঠিয়েছে এআই ক্যামেরা। মামলার প্রস্তুতি চলছে। প্রশ্ন হচ্ছে তাহলে চালকের করণীয় কি? ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলছেন, বাম লেন আটকানো যাবে না। আবার বাম লেনে লালবাতির কারণে গাড়ি দাঁড়িয়ে গেলে ক্যামেরার মাধ্যমে দেয়া হচ্ছে মামলা। আপনার লালে থামা, হলুদের প্রস্তুতি নেওয়া আর সবুজ হলে চলে যাওয়া, এই তো খুব সহজ। উল্টা পথে কোনো অবস্থাতেই গাড়ি চালানো যাবে না। যারাই চালক আছেন বামের লেনটা বন্ধ করবেন না। তাহলে বাম লেনের উপরে লাল বাতি কেন? এমন প্রশ্নের সঠিক উত্তর নেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের কাছে। এ বিষয়ে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। বাংলা মোটরে দেখা যায় বাম লেন ব্যবহারের জন্য আলাদা করে দেয়া আছে, কিন্তু মেইন লেনের সাথে বাম লেনের উপরে সিগন্যালে জ্বলছে লাল বাতি। বামেরটা একটা থাকা, সবুজ একটা থাকা ভালো হয়। যোগাযোগ বিশেষজ্ঞ বলেন, বাম লেনের সঠিক ব্যবহারের জন্য নকশার পরিবর্তন প্রয়োজন। এই বাম লেন যদি সবসময় ওপেন রাখতে হয়, সেক্ষেত্রে আমার জিওমেট্রিক বা নকশাগত কিছু প্রস্তুতি বা পরিবর্তন লাগবে। এই লেন ব্লকিংয়ের কথা বলে যদি মামলাটা দিয়ে ফেলি, তাহলে আমার মনে হয় তার প্রতি অবিচার করা হবে। তবে যে সিগন্যালে বাম লেন ওপেন থাকবে সেখানে সঠিক সবুজ তীর চিহ্নিত প্রতীক ব্যবহারের পাশাপাশি বাম লেনের উপর থেকে লাল বাতি সরানোর দাবি সংশ্লিষ্টদের। আর বাদল, RTV, ঢাকা। ময়মনসিংহে হাম ও এর উপসর্গে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশু। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও 21 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে 84 শিশু। এ পর্যন্ত হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন 34 শিশুর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহ হামের প্রকোপ দিন দিন বাড়ছে, তো হাম নিয়ন্ত্রণে আসছে না কেন? এ বিষয়ে কি বলছেন চিকিৎসকরা, আমাদের জানাবেন। ফারিয়া, চিকিৎসকরা যেটি বলছেন যে হাম আক্রান্ত বা হাম রোগীদের জন্য কিন্তু একমাত্র প্রতিরোধ কিন্তু টিকা। যেহেতু অনেক শিশুর মধ্যে কিন্তু এই টিকা প্রয়োগ করা হয় না, অথচ তারা টিকা নেয় নাই, তাদের কিন্তু হাম আক্রান্ত হচ্ছে তারা। এবং এখনো যারা টিকা নিচ্ছে তাদের মধ্যে কিন্তু প্রথম যারা টিকা নিচ্ছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে, কিন্তু টিকার এরপরে কিন্তু আরেকটা দ্বিতীয় ডোজ থাকে। সেই দ্বিতীয় ডোজ দেওয়ার পর কিন্তু প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অর্থাৎ যারা টিকা নেয়নি এবং যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের কিন্তু এখনো প্রতিরোধ ক্ষমতা হয়নি, তাই কিন্তু এখানে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে এই আক্রান্তের সংখ্যা কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিত্র দেখলে বোঝা যায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে কিন্তু আজও কিন্তু এখন পর্যন্ত 84 জন শিশু কিন্তু ভর্তি রয়েছে। তবে আমি আইসোলেশন ওয়ার্ডের ভিতরে গিয়ে যেটা দেখতে পেরেছি যে আগে কিন্তু শিশুরাই আক্রান্ত হতো এই হামে, এখন কিন্তু এর সাথে বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডে 84 জন এই শিশুর মধ্যেও কিন্তু আরো 10-12 জন কিন্তু বয়স্ক মানুষও রয়েছে এই হাসপাতালটিতে। তবে ডাক্তাররা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে যে শিশুরা আক্রান্ত হয়ে বেশি মারাত্মক অবস্থায় যাচ্ছেন তারা কিন্তু আইসোলেশন সংকটে ভুগছে। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনের জন্য কর্তৃপক্ষকে দেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু আইসোলেশনের সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। পারিয়া, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হাম সম্পর্কে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 6:15টার দিকে হাসপাতালের 1 নম্বর অপারেশন থিয়েটারের 3য় তলায় এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মোট 5 জন আহত হয়েছে, তবে হাসপাতালের রোগীরা নিরাপদে আছেন। আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার হোসেন আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট অথবা এসএ বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওমানে নিহত 4 ভাইয়ের মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। বেলা 11টার দিকে নামাজের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত 10টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তাদের মরদেহ। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে 4 ছেলেকে হারিয়ে আহাজারি করছেন বিধবা মা। গত মঙ্গলবার রাতে ওমানের আল মিলিদ্দা এলাকার একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। অনেকদিন 2017 সালে এরা বিদেশ 2 ভাই আসি বিয়ে করছে, এক ভাই এখানে লেখাপড়া করছে, আরও ছোট 2 ভাই আছে। একসাথে এই গত শুক্রবার আসার কথা, মানে 2 জনের বিয়ে ঠিক হয়েছে। বিদেশে কিভাবে মারা গেল সেটা আসলে রহস্য থেকে যায়। এসি লিকেজ থেকে মারা গেছে, তবে আমার মনে হয় না ওইটা। ওখানে যেটা মানে পাইছে ময়নাতদন্ত, ওটা হচ্ছে মানে কার্বন মনোক্সাইডে মারা গেছে। এই যে 4টি ভাই ইন্তেকাল করেছে, এটা আসলে অনেক হৃদয় বিদারক ঘটনা। এইরকম ঘটনা বাড়িতে আসার যে একটা আনন্দ, এই আনন্দটা শেষ পর্যন্ত মাটি হয়ে গেছে। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, 4 ভাইয়ের মরদেহ দাফন প্রক্রিয়ার বিষয়টি আমাদের বিস্তারিত জানাবেন। যে সাদিয়া আসলে যেমনটি বলেছেন, বলার মতো সেরকম আসলে কিছু নেই। এই রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে আসার পরেই কিন্তু আসলে দেখতেছি আসলে এখানে একটা কান্নার যে আওয়াজ সেটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 1 লক্ষাধিক লোকের কাছাকাছি কিন্তু এই বাড়িটির আশেপাশে ভিড় করছে এবং যে জায়গাটিতে জানা যাবে সেখানেও ভিড় করছে। 4 ভাইয়ের কবর কিন্তু একসাথেই সারিবদ্ধভাবে করা হয়েছে। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ লোকজনের আনাগোনা চলছে, বিশেষ করে মহিলাদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো। এখনো পর্যন্ত এই 4 ভাইয়ের মাকে কিন্তু আসলে জানানো হয়নি। তার মাকে জানানো হয়েছে 2 ভাই নিহত হয়েছে। কিছুক্ষণ আগে 2 ভাইয়ের লাশ তার মাকে দেখানো হয়েছে। এরপরে ওই লাশ 2টা বের করার পরে আর 2টা ভিতরে ঢুকানো হয়েছে। 2টার পরিবর্তে আর 2টা দেখানো হয়েছে। মাকে এখনো পর্যন্ত বলা হচ্ছে 2 ভাই নিহত হয়েছে এবং মায়ের পাশে 2 জন ডাক্তার এবং একটি গাড়ি স্ট্যান্ড বাই রাখা হয়েছে, যাতে এর আগেও যেহেতু মার 3বার হার্ট অ্যাটাক হয়েছিল, কোনো ধরনের যাতে দুর্ঘটনা ঘটলে সাথে সাথে আসলে ওই গাড়িতে করে নিতে পারে এবং 2 জন ডাক্তার বসিয়ে রেখেছে। এই 4 ভাইয়ের মধ্যে 2 ভাই ছিল বিবাহিত এবং বিবাহিত ভাইদের মধ্যে একজনের 2টি সন্তান রয়েছে, আরেকজনের কোনো সন্তান ছিল না। আর যে 2 ভাই অবিবাহিত ছিল তারা আসলে বিয়ে করার জন্য আসার কথা ছিল 15 তারিখ, কিন্তু তার আগেই কিন্তু আসলে তারা লাশ হয়ে, এবং এখানে কিন্তু যারা এলাকাবাসী আসে তারা কিন্তু আসলে কোনোভাবেই এটি মেনে নিতে পারছে না। তাদের একটাই কথা, আসলে এই যে গ্যাস লিকে দিয়ে মারা গেছে এটি তারা বিশ্বাস করতে পারছে না। তাদের ধারণা হচ্ছে যে এটা কোনো না কোনো ধরনের একটা চক্রান্ত হতে পারে। তারা এবং আরেকটা দাবি করেছেন, সেটি হচ্ছে যে ওমান পুলিশ যদিও ময়নাতদন্ত করেছে, তারপরেও তারা বলছে আসলে বাংলাদেশেও ময়নাতদন্ত হওয়ার দরকার ছিল। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে কফিনগুলো কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে, মাঠে নিবে, স্কুল মাঠে নিবে। সেখান থেকে ওনাদের যেই ভাইটা জীবিত আছে উনি কিন্তু হাফেজ, উনি জানাজা পড়াবেন এবং একই সাথে তাদের বাবাও কিন্তু দীর্ঘদিন আগে মারা গেছে। তারা যেই জায়গাটিতে অবস্থান করছে এটি হচ্ছে তাদের নতুন বাড়ি। এখানে তারা কিন্তু 30 শতক জায়গা নিয়ে 17 সালে বাড়িটি করেছেন এবং পুরো বাড়িটি কিন্তু এখনো কমপ্লিট করতে তারা পারেনি। তারা জানিয়েছে আসলে এই 2 ভাই যখন বাংলাদেশে আসবে পরবর্তীতে তারা কিন্তু বাড়ির কাজ কমপ্লিট করবে এবং তারা বিয়ে করবে। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি লাশগুলো ধীরে ধীরে কিন্তু লাশের কফিনগুলো ধীরে ধীরে কিন্তু আসলে স্কুল মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে জানা দেওয়া হবে এবং
লাশগুলো ওমান থেকে আসার পরে স্থানীয় সাংসদ হুম্মাম কাদের চৌধুরী তিনি লাশগুলো রিসিভ করেছেন। রিসিভ করার পরে এই লাশগুলো আজ সকাল 7টার সময় পরিবারের কাছে হস্তান্তর করেছেন। হস্তান্তর প্রক্রিয়া কমপ্লিট শেষেই কিন্তু আসলে এখন গোসল দেওয়া হয়েছে। গোসল দেওয়া শেষে এখন কিন্তু তাদেরকে জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বেলা 11টার সময় এই জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজায় ধারণা করা হচ্ছে লক্ষাধিক লোকের উপরে কিন্তু লোকজন হবে বলে তারা ধারণা করছেন, যেহেতু ইতিমধ্যে কিন্তু আসলে লক্ষাধিক লোক কিন্তু এই আশেপাশ থেকে চলে এসেছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সেটি হচ্ছে যে যারা প্রবাসী থাকে তাদের একটা সমিতি আছে, সেই সমিতির থেকে কিন্তু লোকজন এসেছে বিভিন্ন জায়গা থেকে, শুধু যে রাঙ্গুনিয়া না, সাতকানিয়া, ফটিকছড়ি যেই সমস্ত উপজেলাগুলি আছে প্রবাসীরা আছে তারা কিন্তু এখানে এসেছেন। তারা প্রত্যেকেই কিন্তু আসলে কখনোই প্রত্যাশা করে নাই 4 ভাই একসাথে যাবেন, তবে তাদের পরিবারের মা এখনো কিন্তু আসলে 2 ভাই জানে নিহত হয়েছে, বাকি 2 ভাই যে নিহত হয়েছে এটা কিন্তু জানে না। আমার পিছনেই কিন্তু লাশের কফিনগুলো নিয়ে যাচ্ছে জানাজার জন্য, আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। আসলে এই এখন কিন্তু একটা হৃদয় বিদারক দৃশ্য এখানে দেখা যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে তাদের পরিবারের কারোর সাথে আমরা কথা বলতে পারিনি। তাদের পরিবারের কেউ কিন্তু আসলে ক্যামেরার সামনে কথা বলছে না এবং কোনো গণমাধ্যম কর্মীকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তার মা অত্যন্ত ধার্মিক, সেই জন্য কিন্তু কারোর সাথে কথা বলার কোনো সুযোগ নেই এবং তার ভাই যিনি জানাজা পড়াবে তিনিও কিন্তু কারোর সাথে কথা বলছে না। তিনি একটাই কথা বলছে, আসলে কথা বলার মতো কোনো ভাষা বলে যে আমার নাই, শুধু আপনারাই দেখেন। সাদিয়া, এটাই ছিল আমার কাছে নিহত 4 ভাইয়ের সর্বশেষ সংবাদ। পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ সাইফুল। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে এখনো অবাধে বিক্রি হচ্ছে নকল, ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না নির্ধারিত ওজন ও পরিমাপের নিয়ম, ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। সরকারি সংস্থা বিএসটিআই নিয়মিত অভিযান পরিচালনা করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না এই অনিয়ম। বিস্তারিত জানাচ্ছেন মিশু খাওলাদার। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সঠিক ওজন, পরিমাপ ও পণ্যের মান নিশ্চিত করার বিষয়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে দেশ জুড়ে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রাজধানীর কারওয়ান বাজার ও আশেপাশের এলাকা ঘুরে দেখা যায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে বিভিন্ন খাদ্যপণ্য, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন বেশি লাভ এবং বাজারে চাহিদা থাকায় ঝুঁকি জেনেও এসব পণ্য বিক্রি করছেন তারা। এগুলো কোম্পানি যেগুলো বানায় এই প্যাকেটগুলো তো আলাদা কিনতে পাওয়া যায়, এটা তো আমার বিএসটিআইর মধ্যে তো নাই। আমরা আনি কম দামে, কাস্টমার চাই বিক্রি করি কম দামে। আমি বিক্রি করতে কোনো অন্যায় নেই বাবা, অ্যাভেলেবেল সবাই বিক্রি করতেছে। আপনার মহল্লা পাবেন, ভালো ভালো ওষুধ ফার্মেসি গিয়া আপনাকে চুপ করে বলতে হবে আঙ্কেল আছে ওটা বললে বুঝবে। নকল পণ্য রোধে নিয়মিত অভিযান পরিচালনা করার অনুরোধ জানান বাজারে আসা ক্রেতারা। সরকারকে এই পদ্ধতি ইন্ট্রোডিউস করতে হবে খুব ইজিলি, যাতে করে তারাও এটা সচেতন হইতে পারে যে এটা বিক্রি করতে গেলে এটা লাগবে। মোবাইল কোড কম না হলে তো বিভিন্ন জায়গায় এত ক্ষতিকর ভেজাল মুক্ত খাবার হয় না। পলিসি ভালো আমাদের দেশে, কিন্তু পলিসির ইমপ্লিমেন্টেশনটা আমাদের হয় না প্রপারলি। তো এটা করতে গেলে আপনার এত জনসংখ্যার মাঝখানে যেমন বাজার একটা কমিটি, তাকে একটা দায়িত্ব দেওয়া যেতে পারে, আর সরকার থেকে আপনার মনিটরিংটা একটু বাড়াতে হবে। মনিটরিং ছাড়া আসলে সম্ভব না। এদিকে নকল ও নিম্নমানের পণ্য ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট ও বাজার তদারকির কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিএসটিআই এর কর্মকর্তারা। তবে জনবল সংকট ও সীমিত সক্ষমতার কারণে সব জায়গায় কার্যকর নজরদারি সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। অনেক নকল পণ্য বাজারে আছে, এমনকি একটা ইন্ডাস্ট্রি যারা আমাদের কাছ থেকে লাইসেন্স নিয়েছে তাদের পণ্য নকল করে অন্যরা কিন্তু বাজারে চালাচ্ছে। এই অভিযোগ কিন্তু আমাদের কাছে আসে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা অনেক সময় মোবাইল টিম পাঠাই, গিয়ে দেখা যায় যে হ্যাঁ তাদের অভিযোগ সত্য। এরকম আমাদের মাত্র 23টা জেলায় আমাদের অফিস আছে, অথচ 64টা জেলা, কয়েক শত উপজেলা। সুতরাং এই ভিজিলেন্স করা তো বিএসটিআই এর পক্ষে সম্ভব না। নকল ও অনুমোদনহীন পণ্য বন্ধে শুধু অভিযান নয়, প্রয়োজন ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি ও আইনের সঠিক প্রয়োগ, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মিশু খাওলাদার, RTV, ঢাকা। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে গত 4 দশকেও শেষ হয়নি ঢাকার ধামরাইয়ের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। বিস্তীর্ণ এলাকা জুড়ে কমপ্লেক্স ভবনটি এখন মাদকসেবী ও বিষাক্ত সাপের অভয়ারণ্য। মালিকপক্ষ বলছে সরকার এগিয়ে এলে জনগণের সেবায় হাসপাতালটি চালু করতে আগ্রহী তারা। ঢাকার ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান।
আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে ১৯৮৫ সালে ঢাকার ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তবর্তী পাইকপাড়া ও ওয়ারশি গ্রামে প্রায় ১৬ একর জমিতে শুরু এই মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। প্রয়াত বাবার ইচ্ছা পূরণ করতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক এই হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেন খান মোহাম্মদ ইকবাল। হাসপাতালটিতে নির্মাণ করা হয় চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, মসজিদ ও দৃষ্টিনন্দন পুকুর। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর টানা ২০ বছরে অধিকাংশ কাজই সম্পন্ন হওয়ার পর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থেমে যায় নির্মাণ কাজ। হাসপাতালটি নির্মাণের দাবি স্থানীয়দের। এই হসপিটালটা এভাবে পরিত্যক্ত ভাবে পড়ে আছে, যেটা আসলে খুবই দুঃখজনক। আমরা চাই হাসপাতালটা সুন্দর করে তৈরি হোক, মানুষের উপকার হোক। আমাদের জন্মের আগে থেকে দেখতেছি, এখন বর্তমান পরিস্থিতি আপনার নেশা খুব আড্ডা হয়ে গেছে। সরকার এটা ব্যাপারে যদি কিছু দেখতো, সাহায্য সহযোগিতা করতো, তাহলে এটা অন্য চালু হইতো। বাকি কাজ শেষ করতে সরকার বা কোনো দাতা সংস্থা এগিয়ে এলে মালিক পক্ষের আপত্তি নেই বলে জানান প্রতিষ্ঠানটির দেখভালের দায়িত্বে থাকা ম্যানেজার। কোনো ব্যক্তি যদি এটাকে মেডিকেল কলেজ বা হসপিটাল, ক্যান্সার হসপিটাল রূপে যদি প্রতিষ্ঠিত করার জন্য আগে আসে, তাহলে পরে ওনারা স্বেচ্ছায় সেটা গ্রহণ করবে। শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা অথরিটিকে জানিয়েছি যে এটা যদি সরকারি উদ্যোগে বা ব্যক্তি মালিকানা থেকে সরকার নিয়ে কোনো স্বাস্থ্যসেবার খাতে ওটাকে ব্যবহার করা হয়, তাহলে জায়গাটা এখানে উপত্যকা থেকে অনেক দূরবর্তী স্থান, তাহলে ওই এলাকার মানুষ তাদের উপকৃত হবে। হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মানুষের পাশাপাশি চিকিৎসা সেবা নিতে পারবেন দেশের অন্যান্য স্থান থেকে আসা অসচ্ছল রোগীরা। সাকিব আল হাসান, RTV। ঈদুল আজহা সামনে রেখে দেশজুড়ে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে বছর জুড়ে গোখাদ্যের আকাশছোঁয়া দামের কারণে এবার লাভ ক্ষতি নিয়ে চরম শঙ্কায় রয়েছেন খামারিরা। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে চাহিদার তুলনায় পশুর সরবরাহ পর্যাপ্ত থাকায় ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পশু কিনতে পারবেন। সব কাজ সম্পন্ন হলেও অদৃশ্য কারণে চালু হচ্ছে না খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট। এতে থমকে আছে বাংলাদেশের রামগড় ও ভারতের সাব্রুম সীমান্ত দিয়ে মাত্র কয়েক ঘন্টায় যাত্রী ও পণ্য পারাপারের স্বপ্ন। ব্যবহার হচ্ছে না বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতু, প্যাসেঞ্জার টার্মিনাল ও বাস স্ট্যান্ডের মতো অত্যাধুনিক স্থাপনাও। প্রকল্পটি ফাইলবন্দি থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে নাজিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বাংলাদেশ ভারতের মধ্যকার যাতায়াত ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট, যেখানে রয়েছে বাস টার্মিনাল, ইমিগ্রেশন ডেস্ক, কাস্টম বুথ, আমদানি রপ্তানির জন্য ইয়ার্ড, প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস সহ নানা অবকাঠামো। যাতায়াতকে আরও সহজ করতে ফেনী নদীর ওপর নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতু। তবে সবকিছুই থমকে আছে অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হওয়া প্রশাসনিক জটিলতায়। প্রকল্পটি আটকে থাকায় জনমনে বাড়ছে ক্ষোভ। তবে নতুন সরকারের আমলে আশায় বুক বাঁধছেন তারা। বন্দরটা চালু হলে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে, আর স্থানীয় মানুষদের জন্য ব্যবসা বাণিজ্য চালু হলে তাদের জন্য উপকৃত হবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি বিষয়। সরকার এখানে কোটি কোটি টাকা ইতিমধ্যে ব্যয় করেছে। যেহেতু এটা এখন কাজ সম্পন্ন হয়েছে, এটা যত দ্রুত সম্ভব এটা চালু করলে আমাদের দেশের, আমাদের এখানকার বাসিন্দাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন হবে। জায়গা সমিতিরও দাম বাড়বো, আমরাও ব্যবসা বাণিজ্য করি, এই এলাকার লোকজন বসবাস করতে পারেন। খরচও কমবে, ব্যবসায়ীরা কম দামে পণ্য আনতে পারবেন। সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে এই বন্দরটা দ্রুত চালুর জন্য আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি। জেলার প্রশাসক বলছেন, দুই সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে এর ভবিষ্যৎ। এই বিষয়ে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নেবেন। আমাদের সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত পাওয়ার পর এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করবে। চট্টগ্রাম বন্দর থেকে রামগড়ের দূরত্ব মাত্র 61 কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে বাণিজ্যের বড় সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বন্দরটি চালুর দাবি খাগড়াছড়িবাসীর। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।